আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক একটা চ্যাপ্টার, নবম দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো, আমরা কেমিস্ট্রি যদি একদম বেসিক থেকে পড়তে চাই, তাহলে আমাদের অবশ্যই দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করা উচিত। কেউ যদি মনে করো দ্বিতীয় চ্যাপ্টার সহজ, দ্বিতীয় চ্যাপ্টার অ্যাভয়েড করে তুমি ওই চতুর্থ চ্যাপ্টার থেকে শুরু করবা বা তৃতীয় চ্যাপ্টার থেকে শুরু করবা, তাহলে কিন্তু তোমার শুরুতেই বেসিকটা দুর্বল হয়ে যাচ্ছে। তুমি কিন্তু পরবর্তীতে কেমিস্ট্রিটা ঠিকঠাক মতো বুঝতে পারবে না। তো কেমিস্ট্রির বেসিক থেকে বুঝতে হলে তোমাকে অবশ্যই দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করা উচিত। আজকে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে বোর্ড কোশ্চেন আসছে, ইতিমধ্যে বোর্ড কোশ্চেনও দু একটা দেখাই দিব ইনশাল্লাহ। এবং যত গভীরে যাওয়া যায়, যত বেসিক থেকে শুরু করা যায়, ইনশাল্লাহ শেষ করে দেব। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হচ্ছে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। দেখো, এটা হচ্ছে পদার্থের অবস্থা চ্যাপ্টারের নাম, এবং এটা হচ্ছে কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়। এখানে আমি শুরুতেই এই অধ্যায়ের যে মেইন টপিক গুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরছি। এই অধ্যায়টায় আমাদের পড়তে হবে পদার্থ কি, পদার্থ প্রকারভেদ গুলো আমাদের জানতে হবে, তারপরে কণার গতিতত্ত্ব। যাই হোক, আমি ওয়ান বাই ওয়ান সবগুলো আলোচনা করে দেবো। এবং লাস্ট অফ অল, ভেরি ইম্পর্টেন্ট দুটো গ্রাফ আছে তোমাদের এই অধ্যায়ে। এই গ্রাফ দুটো আমি বুঝাই দেবো। এই গ্রাফ থেকে তোমাদের কয়েকবার বোর্ড কোশ্চেন আসছে, এবং এই যে এইটা হচ্ছে এই অধ্যায়ের হট টপিক। তো এই হট টপিকটা আমি সবার শেষের দিকে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা সকলেই দেখবা মনোযোগ সহকারে। কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট অফ অল, আমাদের এক নাম্বার টপিক হচ্ছে পদার্থ। পদার্থ কি? আহ আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে পদার্থ। আসলে পদার্থ কেমিস্ট্রি বা সায়েন্সে তোমার এই সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা পদার্থের সঙ্গে এরকম দিতে পারি, যা কিছুর ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। তাহলে পদার্থ হলে আমাদের কি লাগবে বলো তো দেখি। পদার্থ কোনগুলো? পদার্থ হচ্ছে যা কিছুর নির্দিষ্ট ভর আছে, মাস্ট, এবং যা কিছুর আকার আয়তন আছে, আকার আয়তন আছে। ঠিক আছে, এবং বল প্রয়োগ করলে সে বাধা তৈরি করতে পারে, বল প্রয়োগে বাধা দান করতে পারে, বল প্রয়োগে বাধা দান করে। এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাই হচ্ছে পদার্থ। তো আমাদের আশেপাশে যা কিছু আছে, এই মার্কার বোর্ড, ঠিক আছে, আমি তুমি সবকিছুই কি আমরা পদার্থ। আমাদের চারপাশে যে বাতাস আছে সেটাও কি পদার্থের মধ্যেই পড়ে। তো পদার্থ আশা করি বুঝতে পারছো। কিন্তু তোমাদের কাছে একটা কোশ্চেন, পদার্থ না এরকম কি কি আছে তোমার আশেপাশে, যেগুলো আমরা প্রতিদিন দেখি কিন্তু সেগুলো পদার্থ না? এরকম দু একটা উদাহরণ কি তোমরা দিতে পারবা? ভাবো, 10টা সেকেন্ড ভাবো, ভিডিওটা অফ করে দরকার হলে ভাবো। আহ কি আছে, কি আছে? আচ্ছা, আমি বলে দিই, এত ভাবনা চিন্তার কিছু নাই। পদার্থ নয় এরকম কিছু হচ্ছে, দেখো, আগুন। আচ্ছা বলো তো, আগুনের কি কোনো ভর আছে? এই যে চুলায় যে আগুন জ্বলে, মোমবাতিতে যে আগুন জ্বলে, ঠিক আছে, সেখানে তার কিন্তু কোনো ভর নাই, নির্দিষ্ট আকার আয়তন বল প্রয়োগে বাধা কোনো বৈশিষ্ট্যই, পদার্থের যে চারটা বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্যই কি এ মেনটেন করে না। তার মানে কি আগুন হচ্ছে তোমার কোনো পদার্থ না। ঠিক আছে, আরো কি আছে বলো তো দেখি। আলো আছে, আমাদের চারপাশে যে আলো দেখি, সূর্যের আলো, লাইটের আলো, যে আলোয় বলি, সেগুলো কিন্তু কোনো পদার্থ না। তারপরে ছায়া বা অন্ধকার, সেগুলো কিন্তু কোনো পদার্থ না। এগুলো কি পদার্থ নয়, পদার্থ নয়। বুঝতে পারছো? তাহলে পদার্থ এবং পদার্থ নয় এই দুটা উদাহরণ যদি তুমি মনে রাখতে পারো, তাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে পদার্থটা কি। এরপরে আসা হচ্ছে পদার্থের প্রকারভেদ। পদার্থ আমরা নর্মালি জানি, আমরা ছোটবেলা থেকে জানে আসতেছি, পদার্থটা আসলে কি তিন প্রকার। পদার্থটা কি তিন প্রকার। ফার্স্ট অফ অল কি কঠিন, এরপরে হচ্ছে তরল পদার্থ, এবং
গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আচ্ছা, এই তিনটা পদার্থের প্রকারভেদ বুঝতে হলে বা ধর্ম বুঝতে হলে কিংবা বৈশিষ্ট্য বুঝতে হলে তোমাদের ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থটা আসলে কি দিয়ে তৈরি হয়। পদার্থটাকে ভাঙতে ভাঙতে গেলে আমরা কি পাবো? অণু, পরমাণু, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম আরো অনেক কণা পাবো। তো অত গভীরে না গিয়ে সিম্পলি আমরা যদি ধরো একটা কাগজকে ছিঁড়তেছি এরকম করে লাস্ট মোমেন্টে গিয়ে আমরা কি পাবো বলো তো দেখি? একটা অণু পাবো, একটা কাগজের অণু পাবো। তো ওই অণুগুলোকে এ অধ্যায়ের খাতিরে, বাকি অধ্যায়গুলোতে না, এ অধ্যায়ে আমরা কণা বলে বিবেচনা করি। তার মানে পদার্থের ক্ষুদ্রতম এককে এ অধ্যায়ে আমরা কণা বলে বিবেচনা করি। এখন দেখো, তার মানে পদার্থটা আসলে কি? একটা কণা, দুইটা কণা, তিনটা কণা, এরকম অসংখ্য কণা মিলে কি হয়? পদার্থ তৈরি হয়। এরকম অসংখ্য কণা মিলে পদার্থ তৈরি হচ্ছে। তাহলে এই কণাগুলোর মধ্যে যে দূরত্ব, একটা কণা থেকে আরেকটা কণার যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে আন্তঃকণা দূরত্ব। কি বলছি? সেই দূরত্বটাকে বলা হয় কি? আন্তঃকণা দূরত্ব। অনেক সময় ক নাম্বার কোশ্চেনে আসে, তোমাদের অবশ্যই এটা মনে রাখা লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আন্তঃকণা দূরত্ব। ঠিক আছে? তোমরা যারা খাতা কলম নিয়ে বসো নাই, তাদের রিকোয়েস্ট করবো তোমরা খাতা কলমটা এনে বসো, এবং আমি এখানে যে বেসিক কথাগুলো বলি, সংজ্ঞাগুলো বলি, সাথে সাথে লিখে ফেলার ট্রাই করবা, তাই মুখস্থ হয়ে যাবে একেবারে। তাহলে আমরা কি আন্তঃকণা বলতে কি বুঝালাম? যে দুটো কণার মধ্যে, এই যে একটা কণা, এই যে একটা কণা, ঠিক আছে, এই দুটা কণার মাঝখানে যে দূরত্ব, সেটা হচ্ছে কি? আন্তঃকণা দূরত্ব। আশা করি বুঝতে পারছো। এই আন্তঃকণা দূরত্বর থেকেও ইম্পর্টেন্ট একটা থিং হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। এটা আবার কি? আন্তঃকণা আকর্ষণটা হচ্ছে এই দুইটা কণা বা যে কোনো পদার্থের ভিতরে যে মৌলিক কণাগুলো আছে, সেই কণাগুলো কেন একটা আরেকটার সাথে থাকে। দেখো, যদি এরা আলাদা আলাদা হয়ে যেত, আলাদা আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো পদার্থের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তাই না? কিন্তু তারা কিন্তু আলাদা হচ্ছে না। তারা একদম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত আমরা দেখে আসতেছি কণাগুলো একত্রিত রয়েছে স্বাভাবিক অবস্থায়। এই কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই কণাগুলোর ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। সেটাকে কি বলা হয়? আন্তঃকণা আকর্ষণ। তাহলে যদি তোমাকে কেউ আন্তঃকণা আকর্ষণ বলের সংজ্ঞা জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলবা? দুটি কণার মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি? আন্তঃকণা আকর্ষণ। ঠিক আছে? এই দুইটা কথা বুঝছো, আন্তঃকণা দূরত্ব এবং আন্তঃকণা আকর্ষণ। এই দুইটা বিষয় যদি বুঝতে পারো, তাহলে এখন যা বলবো সেগুলো তোমার বুঝতে সহজ হবে। দেখো, প্রথমে আসি কঠিন পদার্থে। হ্যাঁ, কঠিন পদার্থ কোনগুলা? কঠিন পদার্থ দেখবা অনেক টাইপ থাকে। যেমন এটা একটা কঠিন পদার্থ, একে আমি বল প্রয়োগ করলাম, এরকম ধাক্কা দিচ্ছি, এই বল প্রয়োগ করার পরেও কি হচ্ছে না? এটার কিন্তু কোনো রকম বিকৃতি হচ্ছে না, বা কোনো রকম তোমার হচ্ছে পরিবর্তন হচ্ছে না, স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। তাহলে বলা যায় কি? এগুলোর ভিতরে আকর্ষণ বলটা কি? খুবই প্রবল। আকর্ষণ বলটা খুবই প্রবল হওয়ার কারণে এদেরকে আমি ধাক্কা দিয়েও সরাইতে পারতেছি না, বল প্রয়োগ করেও সরাইতে পারতেছি না। ঠিক আছে? তাহলে কঠিন পদার্থের ভিতরে কি থাকবে বলো তো দেখি? আন্তঃকণা আকর্ষণ। ঠিক আছে? কঠিন পদার্থের আন্তঃকণা আন্তঃকণা আকর্ষণ। ঠিক আছে? আন্তঃকণা আকর্ষণ এটা অনেক বেশি। আন্তঃকণা আকর্ষণ অনেক বেশি। এবং আকর্ষণ কখন বেশি হয়? যখন দুইটা কণা কাছাকাছি থাকে। ঠিক আছে? দুইটা কণা যখন কাছাকাছি থাকবে, তখন তাদের ভিতরে আকর্ষণটা ইউজুয়ালি কি হবে? বেশি হবে। আর যদি দুইটা কণা দূরে থাকে, তাহলে তাদের ভিতরে আকর্ষণ কম হবে। এটাই তো নর্মাল। তাহলে আমরা বলতে পারি কি, কঠিন পদার্থের কণাগুলো আন্তঃকণা দূরত্ব, ঠিক আছে, আন্তঃকণা দূরত্ব সেটা হচ্ছে কি? কম, সবচেয়ে কম। আর আন্তঃকণা আকর্ষণ হচ্ছে কি? সবচেয়ে বেশি। বুঝতে পারছো? তারপরে এটাকে দেখো, আমরা চাপ প্রয়োগ করে কোনো ধরনের
পরিবর্তন করতে পারি না। তার মানে কি, চাপ প্রয়োগে এরা কি হয় না, সংকুচিত হয় না। চাপ প্রয়োগ করলে, চাপ দিলে সংকুচিত হয় না, সংকুচিত হয় না। ঠিক আছে। আর কি, এটাকে আমরা তাপ যদি দেই, একটা লোহার কথা চিন্তা করো। একটা লোহাকে তুমি ধরো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে আগুনে পোড়াচ্ছ, সেটা দৈর্ঘ্য কিন্তু খুবই সামান্য বাড়ে। তার মানে বলা যায় হচ্ছে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে আয়তনটা সামান্য পরিমাণে বাড়ে। বুঝতে পারছো? এই হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো। কঠিন পদার্থের কয়টা বৈশিষ্ট্য বলছি বলো তো দেখি? 4টা বৈশিষ্ট্য আমি এখন বলছি। কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, আন্তঃকণা দূরত্ব সবচেয়ে কম। কঠিন পদার্থকে যদি তুমি চাপ দাও তাহলে এরা কি হয় না, সংকুচিত হয় না। এবং কঠিন পদার্থে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে এর আয়তন সামান্য পরিমাণে বাড়ে। ঠিক আছে, খুব বেশি বাড়ে না, সামান্য পরিমাণে বাড়ে। আর একটা বৈশিষ্ট্য যেটা ছোটবেলা থেকেই জানো তোমরা, যে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, কঠিন পদার্থে কি আছে, নির্দিষ্ট ভর আছে, আকার আয়তন সবকিছুই আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে। তাহলে এই হচ্ছে কঠিন পদার্থের 5টা বৈশিষ্ট্য। হ্যাঁ, তোমাদের অনেক সময় দেখবা পরীক্ষায় চলে আসবে, কঠিন তরলের পার্থক্য চাইতে পারে, এদের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। আমি আবার রিকোয়েস্ট করতেছি, যারা খাতা নিয়ে বসো নাই তারা প্লিজ খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, আজকে অধ্যায়টা যেভাবেই হোক বেসিক থেকে আমি শেষ করে দেব। এর পরবর্তী টপিকে আসো। এর পরবর্তীতে কি আছে, তরল পদার্থ। তরল পদার্থে, কঠিন পদার্থে যা যা ছিল তরল পদার্থে তার থেকে কিঞ্চিত পরিবর্তন হবে। তরল পদার্থের যে আন্তঃকণা আকর্ষণ বলটা সেটা কঠিনের থেকে একটু কম। আচ্ছা, শুরু থেকে শুরু করে যেটা তোমরা আগে থেকেই জানো, যে তরল পদার্থের ভর আছে। তরল পদার্থ কেজি মাপা যায়, যেমন 1 লিটার তেল, 2 লিটার তেল, ভর আছে। ঠিক আছে। তারপরে তরল পদার্থের কি আছে বলো তো দেখি? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই। তরল পদার্থকে তুমি যে পাত্রে রাখো, একটা গ্লাসে রাখলে এক ধরনের আয়তন হবে, আকার হবে। ঠিক আছে, একটা জগে রাখলে কিন্তু আরেকটা আকার হবে। তো তরল পদার্থের ফার্স্ট বৈশিষ্ট্য কি বলছি, এর নির্দিষ্ট ভর এবং আয়তন আছে কিন্তু আকার নেই। দ্বিতীয় কথা, তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিনের থেকে একটু কম। ঠিক আছে, কঠিন পদার্থের ভিতরে বল যা, তার থেকে একটু কম বল আছে কি তরল পদার্থে। এবং আন্তঃকণা যে দূরত্বটা, কি আন্তঃকণা দূরত্ব, সেটা কঠিনের থেকে একটু বেশি। মনে মনে কল্পনা করো, ধরো কঠিন পদার্থের 2টা কণা যদি এরকম থাকে দূরত্ব, তাহলে তরল পদার্থের দূরত্বটা একটু বেশি, এটা থেকে এটা একটু বেশি। বুঝতে পারছো? তাহলে এই বললাম 3 নাম্বার, নোট করে রাখো। 4 নাম্বারে কি বলো তো দেখি? যদি তরল পদার্থে চাপ প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগ করা হয়, তাহলে এটা সামান্য মাত্রায় সংকুচিত হতে পারে। সামান্য মাত্রায় এটার কি আয়তনের পরিবর্তন হতে পারে, কিন্তু অনেক বেশি হয় না। এবং লাস্ট অফ অল যেটা, সেটা হচ্ছে তাপ প্রয়োগ করে। তাপ প্রয়োগ করলে তরল পদার্থের যে আয়তনটা আছে সেই আয়তনটা কিন্তু কঠিনের থেকে বৃদ্ধি পায়। কঠিন পদার্থের আয়তন ধরো যদি এতটুকু বৃদ্ধি পায়, তরলের আয়তনটা এতখানি বৃদ্ধি পাবে। ঠিক আছে। এবং লাস্ট অফ অল, লাস্ট অফ অল হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। গ্যাসীয় বা বায়বীয় পদার্থের যদি বৈশিষ্ট্য বলতে চাও, তাহলে তোমাকে কি বলতে হবে, এর শুধু ভরটাই আছে। বুঝছো? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে, কিন্তু এর আকার কিংবা আয়তন নির্দিষ্ট না। আকার, আয়তন নির্দিষ্ট না। বুঝতে পারছো? 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য কি, এর আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম, মানে সবচেয়ে কম। এই 3টার মধ্যে সবচেয়ে আন্তঃকণা আকর্ষণ বলটা হচ্ছে কি, এটা কম গ্যাসীয় পদার্থের। আর আন্তঃকণা যে দূরত্ব, সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি। এরা তো সবচেয়ে বেশি দূরে থাকে বলেই এদের আকর্ষণ বলটা কম। এরপর হচ্ছে চাপের যে বিষয়টা বলছিলাম, গ্যাসীয় পদার্থকে যদি তুমি চাপ প্রয়োগ করো, তাহলে সেখানে কিন্তু অধিক পরিমাণ সংকুচিত হবে। এইগুলা যতটুকু সংকুচিত হয়েছে, তার থেকেও বেশি কি সংকুচিত হবে কি গ্যাসীয় পদার্থ। এবং তাপ প্রয়োগ করা হলে, যদি গ্যাসীয় পদার্থকে তাপ প্রয়োগ করো, তাহলে তার, ঠিক আছে, তার আয়তনটা অধিক পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে। তাহলে আশা করি তুমি পদার্থের প্রথম যে টপিকটা ছিল আমাদের, পদার্থ এবং তার প্রকারভেদ, খুব ভালো মতোই বুঝতে পারছো।
ঠিক আছে। এখন ধরো তোমাকে কেউ যদি কোশ্চেন করা হয় যে লবণ, পানি আর হচ্ছে অক্সিজেন গ্যাস, এই তিনটা পদার্থের ভিতরে কার আন্তঃকণার দূরত্ব সব থেকে বেশি, কার আন্তঃকণা দূরত্ব সব থেকে বেশি? দেখো, লবণ একটা কঠিন পদার্থ, পানি তরল পদার্থ, আর অক্সিজেনটা কি একটা গ্যাসীয় পদার্থ। তাহলে আন্তঃকণার দূরত্ব কিন্তু সব থেকে বেশি ওর, ঠিক আছে। আর আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম ওর। এরকম কিছু এমসিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে, তো আমাদের একদম বেসিক থেকে ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমি এটা মুছে দিতে যাচ্ছি। আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে কণার গতিতত্ত্ব। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। এবং আগে যা বলছি সেটা যদি বুঝে থাকো এটাও বুঝতে পারবে। আই হোপ তোমরা যারা আগের অংশটুকু গুরুত্ব সহকারে দেখছো মনোযোগ দিয়ে, তারা এই অংশটুকু বুঝতে পারবে। কণার গতিতত্ত্বটা কি? কণার গতিতত্ত্ব হচ্ছে খুবই ডিপলি, ঠান্ডা মাথায় চিন্তা করো। ধরো তোমার কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ, এরা কি করে? আকর্ষণ বল দ্বারা খুব কাছাকাছি থাকে। আকর্ষণ বল দ্বারা খুব কাছাকাছি থাকে, এদের ভিতরে কিন্তু একটা আকর্ষণ বল আছে। এখন এইখানে যদি বাইরে থেকে কোনো বল বা কোনো শক্তি দিয়ে এই আকর্ষণ বল ওদের মধ্যে যতটুকু ছিল তার থেকে বেশি পরিমাণ শক্তি দেওয়া যায়, তাহলে কি করবে? তারা দূরে সরাই দেওয়া সম্ভব। কি করা সম্ভব? দূরে সরিয়ে দেওয়া সম্ভব। চিন্তা করে এরকম যে তোমাদের দুইজন হচ্ছে, দুইজনের ভিতরে খুব ভালো বন্ডিং আছে, বা দুইজন কোলাকুলি করতেছে ঈদের দিন, দুই বন্ধু ঈদের দিন তারা কোলাকুলি করতেছে। এখন তৃতীয় আরেকজন বন্ধু এসে, ওই দুই বন্ধু যে কোলাকুলি করতেছে তার মানে তাদের মধ্যে আকর্ষণ বল আছে, এখন তৃতীয় আরেক বন্ধু এসে সেরে ওকে এরকম করে টান দিয়ে ছুটাই দিল। যদি ওই তৃতীয় বন্ধুটার শক্তি ওদের দুইজনের বলের থেকে কি হয়? বেশি হয়, তাহলেই তো ছুটাইতে পারবে। ঠিক আছে, এত কথা বললাম কেন? এখন বুঝতে পারবা। ধরো এই যে এই দুইটা কণা পাশাপাশি একটা বল দ্বারা যুক্ত আছে, এখন বাইরে থেকে আমি কি করতেছি? এখানে শক্তি দিচ্ছি। এই শক্তিটা যদি এই আকর্ষণের থেকে বেশি হয় তাহলে তারা কি? দূরে সরে যাবে। তার মানে কঠিন পদার্থ কিন্তু এই কারণেই তাপ দিলে কি সামান্য পরিমাণ আয়তন বাড়ে, তরল পদার্থের বাড়ে এবং গ্যাসীয় পদার্থের আয়তন বাড়ে। তার মানে বাইরে থেকে আমরা তাপ শক্তি প্রদান করতেছি, বাইরে থেকে তাপ শক্তি প্রদান করার কারণে এদের দূরত্বটা বেড়ে যাচ্ছে। এবং আমরা জানি শক্তির কি নাই? সৃষ্টি কিংবা ধ্বংস নাই। শুধু শক্তি কি করে? একটা থেকে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হতে পারে। তাহলে এখান থেকে আমরা তাপ শক্তি দিচ্ছি, সেই শক্তিটা রূপান্তরিত হবে গতি শক্তিতে। তার মানে হচ্ছে এইখান থেকে আমরা যখন তাপ শক্তি দিব তখন এই কণা দুটোর আকর্ষণ বলটা ভেঙে গিয়ে এরা গতিশীল হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তারা কি হবে? গতিশীল হবে। তাইলে কোনো একটি পদার্থকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বা তাপ শক্তি প্রদান করে তাদের ভিতরকার আকর্ষণ বলটা ভেঙে দিয়ে আকর্ষণ বলটা কমিয়ে গতিশীল করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি? গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব। বুঝতে পারছো? আই হোপ তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে তোমাদের যদি বলা হয় যে কণার গতিতত্ত্ব কি, তোমরা সংজ্ঞা কি দিবা? সংজ্ঞা তোমরা দিতে পারো আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে কি? কণার গতিশক্তি। ঠিক আছে, আন্তঃকণা আকর্ষণ বল এবং গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে কি? গতি তত্ত্ব, কণার গতি তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক সময় আবার তোমাদের ইংরেজিতেও চলে আসে, দেখো, গতি তত্ত্ব, গতি তত্ত্ব। তাহলে এখানে গতির ইংরেজি কি বলো তো দেখি? কাইনেটিক, কাইনেটিক, কাইনেটিক। তত্ত্বের ইংরেজি কি? কাইনেটিক থিওরি, পিএইচই, কাইনেটিক থিওরি। কার কাইনেটিক থিওরি? কণার, অফ পার্টিকেল। ঠিক আছে, পার্টিকেল। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট টপিকে চলে যাওয়া যাক। নেক্সট টপিকটা হচ্ছে গলন এবং স্ফুটন। গলন এবং স্ফুটন। ঠিক আছে, ঠিকঠাক মতো কি দেখা যাচ্ছে সব বোর্ডে যা যা আছে? আচ্ছা, একটু চেক করে নিই। হ্যাঁ, একদম পারফেক্ট আছে। দেখো, এর পরবর্তী টাইপটা হচ্ছে গলন এবং স্ফুটন। তোমরা যারা
আগের দুইটা টাইপ বুঝছো, আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা দূরত্ব এবং কণার গতিতত্ত্ব, ঠিক আছে? তারা গলন এবং স্ফুটনটাও পারবা। দেখো, একটু আগে আমরা বলছি কি, যে কোনো পদার্থ কি থাকে, আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এই আকর্ষণ বলটাকে যদি কমায় ফেলা যায় বাইরে থেকে শক্তি দিয়ে, তখন তারা গতিশীল হয়, ঠিক আছে? ঠিক এরকম ভাবে গলন যে শব্দটা আছে, গলনটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, বাইরে থেকে তাপ প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে যদি কোনো পদার্থের ভৌত অবস্থা পরিবর্তন করা যায়। আচ্ছা, এখানে ভৌত অবস্থাটা একটু বর্ণনা করে নেই। দেখো, পানি, পানির কথা চিন্তা করো, পানি, বরফ এবং কি জলীয় বাষ্প, তারা সবই কিন্তু পানি। দেখো, পানির সংকেত যদি আমাদের লিখতে বলে, আমরা কি লিখি? H2O, পানি। যারা ক্লাস 8 একটু পড়াশোনা করে 9 উঠছো বা 9 একটু পড়াশোনা ইতিমধ্যে করে ফেলছো, তারা কিন্তু জানো পানির সংকেত H2O, এটার ব্যাখ্যা করবো না। এই H2O এটা হচ্ছে পানি, এটা হচ্ছে কি তরল, লিকুইড। তারপরে এই পানিটাকে যদি তাপমাত্রা কমায় ফেলে দেওয়া যায়, ফ্রিজে রাখা যায়, তাহলে এটা কি হয়ে যায়? সলিড, কঠিন পদার্থ, বরফ হয়ে যায়। এবং এই পানিকে যদি তাপ দেওয়া হয়, তাহলে সেটা কি হয়ে যায় বলো তো দেখি? সেটা গ্যাস হয়ে যায়, ঠিক আছে? সেটা জলীয় বাষ্প হয়ে যায়। এখন এই সবগুলোই তো পানি। এই পানির সংকেত, এই বরফও তোমার কি দিয়ে তৈরি? দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন দিয়ে তৈরি। তোমার হচ্ছে এই পানি যেটা আমরা পান করি, সেটাও কি দুটো হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। গ্যাসটাও কি দুটো হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি। তার মানে পানির কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের বাইরের রূপটা, বাইরে তাদের দেখতে কেমন সেটা চেঞ্জ হচ্ছে। এইটাই হচ্ছে তোমার ভৌত পরিবর্তন। কোনো একটা পদার্থের ভৌত পরিবর্তন সেটা কিভাবে হয়, ঠিক আছে? তাপ প্রয়োগ করার ফলে হতে পারে। এখন এই কঠিন পদার্থকে, কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে কি গলন। বুঝতে পারছো? মানে কঠিন থেকে তুমি কিসে নিবা? তরলে নিবা, তাহলে সেই প্রক্রিয়াটা হচ্ছে কি গলন। আশা করি বুঝতে পারছো। গলনের সংজ্ঞা যদি চাই নোট করে রাখো, যে কোনো একটি পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে কি গলন প্রক্রিয়া। এখন এই গলন প্রক্রিয়া সাথে কি তাপ অতপ্রোতভাবে জড়িত আছে। তার মানে তাপ শক্তি দিয়েই তো তোমার কি করতে হয়? কঠিন থেকে তরল নিতে হয়। এখন সেই তাপটাকে, মানে কতটুক তাপে, এখন পানিকে আমি 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে তো সেটা আর গ্যাস হচ্ছে না। বা একটা বরফকে কতটুকু তাপ বরফ নেওয়ার পরে সেটা কি হতে পারবে? তরল হতে পারবে, কঠিন থেকে তরলে আসতে পারবে। সেগুলো কিন্তু নির্দিষ্ট। পৃথিবীতে যত পদার্থ আছে, যত পদার্থ আছে, সব পদার্থের, কঠিন পদার্থের কথা বলতেছি আমি, সকল কঠিন পদার্থের গলনাঙ্কটা কিন্তু ফিক্সড। একটা পদার্থের গলনাঙ্ক আর একটা পদার্থের গলনাঙ্কের সাথে মিলবে না, ঠিক আছে? যদি কখনো মিলে যায়, যেমন আমরা জানি যে পানিটা কি হয়, বরফটা কি হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার বরফ কি হয়? পানিতে রূপান্তর হয়ে যায়। পৃথিবীর আর কোনো কিছুই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন থেকে তরল হবে না। যদি হয়, তাহলে বুঝে নেবা সেই পদার্থটার ভিতরে কি আছে? ভেজাল আছে, বিশুদ্ধ না। ঠিক আছে? বিশুদ্ধ না হলে এরকম হতে পারে, কিন্তু বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক গুলো আলাদা। এখন আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা তোমাদের বইয়ে নাই, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে চাপের সাথে গলনাঙ্কের, চাপের সাথে কি বলছি শব্দটা? গলনাঙ্ক। কি গলনাঙ্ক? একটু আগে কিন্তু বলছি, গলনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তর হয়, সেই তাপমাত্রাকে বলা হয় কি গলনাঙ্ক। বুঝতে পারছো? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে গলনাঙ্ক। এখন এই গলনাঙ্ক তাপের সাথে কিন্তু আরেকটা শব্দ জুড়ে দিতে হবে, সেই শব্দটা হচ্ছে চাপ। এখন এই যে ধরো এই রুমটায় আমি যেখানে ক্লাস করাচ্ছি, এই রুমটায় আমি এনে বরফ দিলাম, বরফ রাখলাম। বরফটা কি করলো? পরিবেশ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ নেওয়ার পর সেটা কঠিন থেকে তরল হলো। এ পর্যন্ত তোমরা সকলে জানো। কিন্তু এই রুমে কিন্তু এখন বাতাস আছে, এই রুমে কিন্তু বাতাসের একটা চাপ আছে।
এই চাপটা যদি কোনো রকম ভাবে কমায় ফেলে দেওয়া যায় বা বাড়ায় দেওয়া যায়, তাহলে কি তখন ওই 0 ডিগ্রিতেই ও পানি হবে? না, তখন কিন্তু 0 ডিগ্রিতে ও কি হবে না, বরফ থেকে পানি হবে না। মানে চাপ যদি কমিয়ে ফেলা যায় কিংবা বাড়িয়ে দেওয়া যায়, তখন কিন্তু ওর গলনাঙ্ক, ওই তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য এই গলনাঙ্ক সংজ্ঞাটা বলার সময় তার সাথে চাপটাকে যুক্ত করে দেওয়া আবশ্যক। তোমাকে অবশ্যই গলনাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় চাপটা যুক্ত করে দিতে হবে। তাহলে গলনাঙ্কের সংজ্ঞা ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা এইভাবে বলবো যে এক বায়ুমণ্ডলীয় চাপ। কি বলছি? এক বায়ুমণ্ডলীয় চাপ। এটাকে অনেক জায়গায় দেখবা যে ইংরেজিতে লেখে যে 1 অ্যাটমসফেয়ার প্রেসার। ঠিক আছে, এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটি কঠিন পদার্থ যে তাপমাত্রায় তরলে রূপান্তরিত হয় সেটাই হচ্ছে কি, গলনাঙ্ক। তাহলে সংজ্ঞাটা নোট করে রাখো আমার সাথে সাথে, বা আমার সাথে সাথে তোমরা বলো। ঠিক আছে, যে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটি কঠিন পদার্থ যে তাপমাত্রায় তরলে রূপান্তরিত হয় তাই হচ্ছে কি, গলনাঙ্ক। এই গলনাঙ্কের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, আমি বেশ কিছু তোমার পদার্থের গলনাঙ্ক তোমার বইয়ে দেওয়া আছে, যেগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, পরীক্ষায় অনেক সময় আসে, এর জন্য জানা থাকা মাস্ট। আমি একটু লিখে দিই। হ্যাঁ, যেমন একটু আগে কেবল কি বলছি, বরফেরটা বলছি, তাই না? এক বায়ুমণ্ডলীয় চাপে, এক অ্যাটমসফিয়ার প্রেসারে তোমার হচ্ছে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ইউরিয়া যে আছে আমাদের, ইউরিয়া, সেটা এক অ্যাটমসফিয়ার চাপে ইউরিয়ার গলনাঙ্ক কত বলো তো দেখি? ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে হচ্ছে সালফার, কঠিন সালফার। হ্যাঁ, সালফার কিন্তু গ্যাস আকারেও পাওয়া যায়, আমি কঠিনের কথা বলতেছি। এক অ্যাটমসফিয়ার চাপে সালফারের গলনাঙ্ক হচ্ছে 119 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমরা যে লবণটা খাই, খাবার লবণ, সেই খাবার লবণের তোমার গলনাঙ্ক, হ্যাঁ, খাবার লবণ, ওইটা অ্যাটমসফিয়ার, বারবার না লিখলাম। খাবার লবণের যে গলনাঙ্ক সেটা হচ্ছে 801। ঠিক আছে, সেটা কত? 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এই চারটা তোমাদের একটু মনে রাখতে হবে, অনেক সময় এমসিকিউতে আসে, সিকিউতেও কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে, এটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এখন ধরো খ নাম্বার কোশ্চেনে, হ্যাঁ, অনুধাবনে তোমার কোশ্চেন করলো যে ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তোমাকে কোশ্চেন করে দিল যে ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো? তাহলে তুমি সেটার উত্তর কিভাবে দিবা? সেটার উত্তর দিবা হচ্ছে যে ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় এক অ্যাটমসফিয়ার চাপে কঠিন ইউরিয়া 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরলে রূপান্তরিত হয়। কি বলছি? এক অ্যাটমসফিয়ার চাপে কঠিন ইউরিয়া 133 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরলে রূপান্তর হয়ে যায়। বুঝতে পারছো? ডান। এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না, এই টপিকে আর কিছু নাই। ঠিক আছে। ও, আর একটা বিষয় বলে দিতে হয়, কথা বললে শুধু বলতেই হয়। তোমার হচ্ছে কোনো একটি পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ সেইটা বের করার ক্ষেত্রেও কিন্তু এই গলনাঙ্কটা কাজে লাগে। যেমন তোমার বইয়ে কিছু কিছু জায়গায় দেখবা যে বলে দিছে সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেন্টিগ্রেড। সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? 119 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখানে বলতেছে 115। তার মানে বোঝাচ্ছে কি, তারা কি ভুল বলছে? না, তারা ভুল বলে নাই। তারা জাস্ট শুধু একটা ইনফরমেশন হাইড করছে, সেটা হচ্ছে ওই সালফারটা বিশুদ্ধ ছিল না। ওই সালফারটা কি ছিল না? বিশুদ্ধ ছিল না, একটু ভেজাল ছিল। ঠিক আছে, তো কোনো একটা পদার্থের
ভেজাল না বিশুদ্ধ সেটা বোঝার জন্য আমাদেরকে গলনাঙ্কটা জানতে হয়। এই বিষয়টা একটু মাথায় রেখো, হ্যাঁ। আরেকটা কথা মনে রাখবা যে তোমার অবিশুদ্ধ যে পদার্থগুলো আছে সেই অবিশুদ্ধ পদার্থগুলার গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থগুলার থেকে কম। দেখো এখানে কিন্তু বলছি যে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 119, তাহলে অবিশুদ্ধটার কিন্তু একটু কমছে। তারপরে বিশুদ্ধ খাবার লবণের গলনাঙ্ক 801, কিন্তু অবিশুদ্ধটার কি হবে আরেকটু কমে যাবে। বরফের গলনাঙ্ক দেখছি 1 অ্যাটমসফিয়ার চাপে 0°C, সেটা যদি অবিশুদ্ধ হয় তাহলে কি সেটার গলনাঙ্ক আরেকটু কমে যাবে, মাইনাসের দিকে চলে যাবে। ঠিক আছে, তার মানে এখানে ইনফরমেশনটা মনে রাখবা কি যে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধের থেকে কম। এটা একটু নোট করে রেখো, হ্যাঁ, যারা নোট করতেছো। এরপরে আমাদের কথা বলতে হবে লেটস টক অ্যাবাউট স্ফুটন, হ্যাঁ। এর পরবর্তীটা স্ফুটন নিয়ে একটু কথা বলি। স্ফুটন, স্ফুটনটা কি? ওই গলন যেটা বলছি না, ওইখানে স্ফুটনের অনেক কথা বলে ফেলছি। স্ফুটনটা হচ্ছে যে তাপমাত্রায় কোন একটা তরল কোন একটা পদার্থের তরল রূপ হতে গ্যাসীয় রূপে রূপান্তর হয়। কি বলছি? কোন একটা পদার্থ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর হয়। এখানে কিন্তু আমি বলতেছি না যে একটা পদার্থ আরেকটা পদার্থে রূপান্তরিত হয়, এটা একটু খেয়াল করো, হ্যাঁ। সংজ্ঞা বলার সময় তুমি যদি বলো যে যে তাপমাত্রায় যে প্রক্রিয়ায় একটা পদার্থ একটা তরল পদার্থ অন্য একটি কঠিন পদার্থে রূপান্তরিত হয় তাকে স্ফুটন বলে, তাহলে কিন্তু ভুল। তুমি কষ্ট করে লিখছো কিন্তু নাম্বার পাবা না। এটা বলতে হবে একটা পদার্থের তরল রূপটা কঠিন রূপে রূপান্তরিত হয়, সরি গ্যাসীয় রূপে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে কি স্ফুটন। সেটা হচ্ছে কি স্ফুটন। তার মানে গলন বা স্ফুটন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গলন, হ্যাঁ, গলনটা হচ্ছে যে প্রক্রিয়ায় কঠিন থেকে তরল হয়, আর স্ফুটনটা হচ্ছে তরল থেকে গ্যাসীয় হয় বা বায়বীয় হয়। ওই গলন থেকে যেমন আমরা গলনাঙ্ক পাইছিলাম, ঠিক স্ফুটন থেকে আমরা কি পাবো? স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি? তাহলে ওই গলনাঙ্কের মতোই সূত্র এবং চাপটা তোমার এখানেও বলে দিতে হবে, স্ফুটনাঙ্ক, হ্যাঁ। ঠিক আছে, স্ফুটনাঙ্ক এটা তোমার হচ্ছে সংজ্ঞা যদি বলতে চাও তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপে, 1 বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটি তরল পদার্থ যে তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় সেটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। যেমন তোমার বরফ থেকে পানি হইতে কত লাগছিল? বরফ বরফ এটা হচ্ছে পানি, বরফ পানি হয়, পানিটা আবার কি হয়? বাষ্প হয়। ঠিক আছে, তাহলে এই বরফ থেকে পানি হইতে যতটুকু তাপ লাগছিল সেটারে বলা হয়েছিল গলনাঙ্ক। সেটা কত ছিল বলো তো দেখি? 0°C। এখন পানি থেকে বাষ্প হবে, পানি থেকে বাষ্প হওয়ার জন্য যে তাপটা লাগবে সেটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো। এবং পানি বাষ্প হতে যে তাপমাত্রা লাগে সেটা হচ্ছে 100°C। 100°C তাপমাত্রায় পানিটা বাষ্প হয়। সরি। এরপরে হচ্ছে তোমার পানিটা তো জানলাম 100°C। আরেকটা জেনে রাখো যে তোমাদের খাবার লবণের তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক কত? খাবার লবণের স্ফুটনাঙ্ক হচ্ছে 1465°C। ঠিক আছে, খাবার লবণ এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 1465°C। এই কনসেপ্ট একটু মাথায় রেখো, আমরা এর পরবর্তী টপিক যে পাতন ঊর্ধ্বপাতন বলবো সেখানে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, হ্যাঁ। বুঝতে পারছো? এখন আমরা কথা বলবো পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে। তার আগে দেখিনি আমার ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পারফেক্ট। দেখো লেটস টক অ্যাবাউট হচ্ছে পাতন। পাতনের ইংরেজি কি? ডিস্টিলেশন বোধ হয়, হ্যাঁ, ডিস্টিলেশন। তো আমরা কথা বলবো কি ডিস্টিলেশন নিয়ে। তারপরে আমরা কথা বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন নিয়ে। পাতনটা আসলে কি? পাতনটা হচ্ছে কোনো একটি তরল পদার্থকে
ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার পর সেটা আবার পুনরায় তরল অবস্থায় রূপান্তর করবো। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি পাতন। তার মানে আমি পাতন বলতে আসলে কি বোঝাইছি? পাতন হচ্ছে তোমার প্রথমে কি করবো, আমরা সেটাকে বাষ্প বানাবো, তরল পদার্থকে বাষ্প বানাবো, বাষ্প বানায় সেটাকে আবার শীতল করে কি করব, তরল বানাবো। ঠিক আছে, তার মানে এটাকে বাষ্পীভবন বলে, আর এটা কি ঘনীভবন বলে, ঘনীভবন। ঠিক আছে, পাতন মানে হচ্ছে বাষ্পীভবন প্লাস কি ঘনীভবন। বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেই তোমাদের। সেটা হচ্ছে সাপোজ এখানে একটা পাত্রের ভিতরে, আচ্ছা এই পাতনটা আমরা আসলে কেন করি সেটাও এখন বুঝতে পারবো। হ্যাঁ, এই একটা পাত্র, যদি আমার আর্টের দক্ষতা খুবই কম, এই পাত্রটাকে, ঠিক আছে, এই পাত্রের ভিতরে আমরা কি করলাম, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, যে লবণটা আমরা খাই সেই লবণের একটা জলীয় দ্রবণ, অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ দিয়ে দিছি। এখন আমি লবণ পানি মিশানোর পর কেউ যদি তোমারে বলে যে এখন তুমি পানিটা লবণটাকে আলাদা করে দাও, কল্পনা করে এটা কি সম্ভব? মানে এতদিন পর্যন্ত তোমরা যা জানছো তাতে কি সম্ভব যে লবণ পানির মিশ্রণটাকে আমরা আবার পানি আলাদা করব, লবণ আলাদা করব? ঠিক আছে, তো এইটা করার জন্য তোমার পাতনটা অ্যাপ্লাই করা যায়। বিষয়টা আমি আরেকটু বুঝাই। তো ওই পাত্রটাকে ধরো আমি একটা পাইপ দিয়ে কি করছি, এরকম আর একটা পাত্রে আমি কি করছি, যুক্ত করে দিছি। যুক্ত করে দেওয়ার পর সেখানে কি হচ্ছে বলো তো দেখি, তাপ দিচ্ছি। সেখানে আমরা কি করতেছি, এরকম করে নিচ থেকে তাপ দিচ্ছি, মোমবাতি ধরে বা যে কোনো আগুন ধরে তাপ দিচ্ছি। এই তাপ দেওয়ার ফলে এখানে কিন্তু পানি আছে, পানি এবং খাবার লবণটা আছে। আমরা কি জানি বলো তো দেখি, তাপ পেতে পেতে যখন এই পানিটা 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে, কত, 100 ডিগ্রি সেলসিয়াস, তখন এই পানিটা কি হবে, বাষ্প হবে। এই পানিটা বাষ্প হতে থাকবে। কিন্তু এই খাবার লবণ, একটু আগে পড়লাম খাবার লবণের স্ফুটনাঙ্ক কত, 1465, 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এই খাবার লবণ তো আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্প হতে পারবে না। ওর বাষ্প হওয়ার জন্য প্রয়োজন কত, 1465। এখন এই তাপটা বাড়তে 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 যখন 1465 পর্যন্ত যাবে তখন ও বাষ্প হওয়া শুরু করবে। আর উপর দিকে দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস হলে পানিটা বাষ্প হয়। তখন কি হবে বলতো দেখি, পানিটা বাষ্প হয়ে এখান দিয়ে যাবে। এইখান দিয়ে যাওয়ার সময় আমরা এইখানে সাপোজ ঠান্ডা করার একটা ব্যবস্থা রাখলাম, ধরো বরফ বা যে কোনো একটা কিছু দিয়ে রাখলাম। এই বাষ্পটা যখন এখান দিয়ে যেতে লাগছিল, গ্যাস তো যেতে পারবে, তো যাওয়ার সময় এখানে ঠান্ডা হয়ে সেটা আবার কি হয়ে গেছে বলতো দেখি, পানি হয়ে গেছে। এই বাষ্পটা এখান দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে। তো এই পানি পানি হয়ে গেছে, সেই পানিটা এই পাত্রে এসে জমা হলো। অপরদিকে এই সোডিয়াম ক্লোরাইড খাবার লবণটা কি হয়েছে, 1465 ডিগ্রি সেন্টিগ্রেড পায় নাই, এর জন্য বাষ্প হতে পারে নাই। তখন কি করবে, এরকম কিছুক্ষণ পরে দেখা যাবে সকল পানি এখানে এসে জমা হয়ে গেছে, আর সোডিয়াম ক্লোরাইডটা এখানে পড়ে থাকবে। তাহলে এখানে বিষয়টা কি করলাম আমি, যে প্রথমে বাষ্প করলাম, সেই বাষ্পটাকে আবার শীতল করলাম, ঘনীভবন করলাম বা শীতলীকরণ করলাম। এই যে যে প্রক্রিয়াটা, টোটাল প্রক্রিয়া, সেই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে কি পাতন। সেই টোটাল প্রক্রিয়া কি পাতন। তাহলে পাতন মানে কি বলছিলাম, শুরুতে বলে দিছিলাম, সেটা কি বাষ্প বানাতে হবে, প্রথমে বাষ্পীভবন করতে হবে, বাষ্পীভবন প্লাস হচ্ছে কি ঘনীভবন বা শীতলকরণ। ঠিক আছে, ঘনীভবন, এটা অনেক সময় শীতলকরণ বলে, শীতলকরণ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই ছিল হচ্ছে পাতন। এখন পাতন তো বোঝা শেষ, এখন বুঝতে হবে আমাদের ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা আসলে কি? ঠিক আছে, ঊর্ধ্বপাতনটা খুবই সহজ। আমরা কি দেখছিলাম বলো তো দেখি, তরল পদার্থটা বাষ্প হয়েছে বা কঠিন পদার্থ প্রথমে তরল তারপরে কি হয়, বাষ্প হয়। কিন্তু ঊর্ধ্বপাতন হচ্ছে ওই প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে আমি তাপ দেওয়ার সাথে সাথে সে আর তরলে পরিণত হবে না, সে বাষ্পে রূপান্তর হয়ে যাবে। কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে সে যদি সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়, তরল না হয়ে, তাহলে ওই প্রক্রিয়াটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতনে কি হয় বলতো দেখি, ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতনে হয় হচ্ছে কঠিন পদার্থকে আমি তাপ তাপ প্রদান করলে সেটা সরাসরি কি হয়, বাষ্প হয়।
এই প্রক্রিয়াটাই হচ্ছে কি ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা যদি বাষ্প হয় তাহলে সেটা কি ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তোমাদের বইয়ে অনেকগুলো ঊর্ধ্বপাতিত এবং যে বস্তুটা এরকম কঠিন থেকে বাষ্প হয় যে পদার্থটা তাকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, এরকম ঊর্ধ্বপাতিত পদার্থ তোমার বইয়ে বেশ কয়েকটা লেখা আছে, আমি কয়েকটা লিখে দিই, তোমরা বাকিগুলো পড়ে নেবা। যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা নাম হচ্ছে নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তোমার নিশাদল, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটাকে তাপ দিলে কঠিন থেকে বাষ্প হবে। তারপরে আছে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, সলিড অবস্থায় কঠিন কার্বন ডাই অক্সাইড। তারপরে আয়োডিন আছে। ঠিক আছে, তারপরে আর কি আছে বলো তো দেখি। তারপরে আছে কর্পূর, কর্পূর। তারপরে আছে হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথলিন। ঠিক আছে, এই সবগুলোই কি ঊর্ধ্বপাতিত পদার্থ, এই সবগুলোই কি ঊর্ধ্বপাতিত পদার্থ। এগুলো একটু মনে রাখবে, এমসিকিউ তো অনেকবার আসছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, বোর্ড কোশ্চেনে। তাহলে ঊর্ধ্বপাতন বোঝাইছি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছো ক্লাসটা তাদেরকে স্যালুট, তাদেরকে ধন্যবাদ। এখন হচ্ছে এই অধ্যায়ের সব থেকে হট টপিক ব্যাপন, ব্যাপন হার, নিঃসরণ। এই তিনটা জিনিস বোঝাবো যেটা দিয়ে ইতিমধ্যে বোর্ড কোশ্চেন কয়েকবার হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? বোর্ড কোশ্চেন আসছে এই রিসেন্টলি যশোর বোর্ড 2024 সালেও কি করছে, ব্যাপন হার থেকে কোশ্চেন করছে। তো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, আমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে। কিন্তু এই ব্যাপন বোঝার আগে এই পাতন, ঊর্ধ্বপাতন, গলন, স্ফুটন নিয়ে তোমাদের বইয়ে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, দুইটা লেখচিত্র দেওয়া আছে। এই দুইটা লেখচিত্র বোঝানোর পর তারপর আমি ব্যাপন, ব্যাপন হার বোঝাবো। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে আমরা গ্রাফটা আগে একটু বুঝি। এখানে প্রথম যে গ্রাফটা আছে সেই গ্রাফটা হচ্ছে বরফে তাপ প্রদান করলে সেটা কিরকম ভাবে পরিবর্তিত হয় সেটা লেখচিত্র। দেখো, আমরা একটা বরফ কল্পনা করি, ধরো 1 কেজি একটা বরফ। সেই বরফটাকে আমরা কি করতেছি বলতো দেখি। 1 কেজি বরফকে আমরা, সেই বরফের তাপমাত্রা হচ্ছে -40°C। এটা কিন্তু ধরে নিয়েছি, তুমি এখানে -40 না ধরে -80, 90, 100 যেমন তাই ধরো, কোনো সমস্যা নেই। এখানে -40 ধরে নিয়েছি। এই -40°C তাপমাত্রাটাকে, বরফকে আমি তাপ প্রয়োগ করতেছি। তাপ প্রয়োগ করতে 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 একটা সময় পর যেখানে এই বরফের তাপমাত্রাটা হবে 0°C, তখন কিন্তু সেই বরফটা গলতে শুরু করবে। এবং এই 0°C তাপ, এই 0°C তাপ হচ্ছে কি বরফের গলনাঙ্ক। তখন বরফটা গলে যাবে টোটালি। বরফটা গলে যাওয়ার পর সেই বরফটা কি করবে, আবার তাপ পেতে 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 যখন 100°C আসবে, তখন সেটা কি হবে বলতো দেখি, আবার বাষ্প হতে শুরু করবে। তখন এই 100°C তাপমাত্রায় পরে সে শুধু কি হতে থাকবে, বাষ্প হতে থাকবে। বুঝতে পারছো? 100°C ক্রস করে যখন যাবে তখন সে কি করবে, শুধু বাষ্পই হতে থাকবে। এই হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। এইখানে যে এবি রেখাটা আছে, আমি টোটালটা ব্যাখ্যা করে দিই। এই রেখাটা কিন্তু ও কঠিন বরফ আকারেই আছে, লাল কলম দিয়ে নিচ্ছি। এটা কি আছে, বরফ। এই রেখাটা কি বরফ রেখা। আর এটা কি বরফের গলনাঙ্ক রেখা, এবিটা হচ্ছে কি গলনাঙ্ক রেখা। এটা অনেক সময় এমসিকিউ তো আসে, এরকম একটা চিত্র দিয়ে বলে যে এবি রেখাটা কি গলনাঙ্ক রেখা। তারপরে এখানে বিসি যে রেখাটা আছে সেটা কি পানি অবস্থা, এই অবস্থায় কি ছিল, পানি ছিল। তারপরে এই সিডি যে অবস্থা রেখাটা সেটা কি স্ফুটন রেখা, এটা কি স্ফুটনাঙ্ক রেখা। ঠিক আছে, স্ফুটনাঙ্ক রেখা। আর এই যে ডির পরে থেকে এটা শুধু কি বাষ্পই হতে থাকবে। এটা হচ্ছে বরফের তাপ প্রদানের লেখচিত্র। এখন এইটা কি আবার রিভার্স, এটাকে জলীয় বাষ্পকে এটা কি করছি, কঠিন থেকে বাষ্প বানাইছি। এটা বাষ্প থেকে আমরা কি করব, শীতলীকরণ করে কঠিন পদার্থ নিয়ে আসবো। দেখো, যখন মনে করো 100°-র উপরে ছিল, 120, 140, তখন কি ছিল, এটা বাষ্প আকারে ছিল। এটা বাষ্প আকারে থাকার পরে এটাকে ঠান্ডা করতে করতে যখন আমি কি করব 100°C আনবো, তখন সে কি হতে থাকবে, আস্তে আস্তে তরল হতে থাকবে। এই তরল হওয়ার পর সে কি করবে, এই টোটালটা পথ জুড়ে কি থাকবে বলতো দেখি, পানিই থাকবে। যখন 0°-তে আসলো
ওই 0 ডিগ্রি থাকা অবস্থায় কি হবে, সে কঠিন বরফে রূপান্তর হবে। এরপরে যত দূরে যাক সে কি অবস্থায় থাকবে, বরফ অবস্থায় থাকবো। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ঠিক আছে, এই হচ্ছে তাপমাত্রা বনাম সময়ের লেখচিত্র। ঠিক আছে, এখন আমরা যেটা বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হট টপিক। ঠিক আছে, এই হট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। লেটস টক অ্যাবাউট ব্যাপন। ঠিক আছে, ব্যাপনের ইংরেজি কি জানো? ব্যাপনের ইংরেজি হচ্ছে ডিফিউশন। ব্যাপনের ইংরেজি হচ্ছে ডিফিউশন। ডিফিউশন বা ব্যাপন। এই ব্যাপন বোঝার ক্ষেত্রে আমি আগে কয়টা কি ওয়ার্ড লিখে নিই। সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, 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 আর হচ্ছে সমানভাবে, সমানভাবে। ঠিক আছে, তাহলে ব্যাপন হচ্ছে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রা। এই তিনটা কিওয়ার্ড দিয়ে আমি এটা সংজ্ঞা দিচ্ছি। ব্যাপন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো একটা কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ, নোটিস করো, কঠিন, তরল বা বায়বীয় পদার্থ যদি কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে যেতে পারে, তাহলে সেটা কি? ব্যাপন। বিষয়টা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানো সহজ হবে। সেটা হচ্ছে যে ধরো তোমাদের মধ্যে কেউ একটা বডি স্প্রে লাগাইছে, এই বডি স্প্রেটা লাগানোর পর সে ক্লাসে আসছে, ক্লাসে আসার পর সে একটা বেঞ্চে বসছে। এখন সে বেঞ্চে বসার পর সে কি শরীর থেকে এরকম এরকম করে ঝেড়ে ঝেড়ে তোমার দিকে ঘ্রাণটা পাঠাচ্ছে না। এই ঘ্রাণটা কি করতেছে বলো তো দেখি? স্বতঃস্ফূর্ত ভাবে মানে একা একাই সেই ঘ্রাণটা একা একাই ওর শরীর থেকে তোমার নাক পর্যন্ত যাচ্ছে, তার মানে ছড়িয়ে যাচ্ছে। এবং এইটা দেখো, তার ডান পাশে যে বসছে সে যতটুকু ঘ্রাণ পাবে, বাম পাশে যে বসছে সে কিন্তু সব একই ঘ্রাণ পাবে। ঠিক আছে, এটা কি সমানভাবে ছড়ায় যায়। এটা কিন্তু এরকম না যে ডান পাশে যে বসছে সে পাবে, বাম পাশে যে বসছে সে পাবে না, সেরকম হবে না, যে সমানভাবে চারদিকেই ছড়ায় যাবে। তাহলে ব্যাপারটা কি হলো? প্রথম কথা, স্বতঃস্ফূর্ত ভাবে, একা একাই, সমানভাবে, এবং হচ্ছে কি অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব। দেখো এই দিকটায় কি ছিল? কোনো ঘ্রাণ ছিল না, তোমার ওই ঘ্রাণের কোনো ঘনত্ব ওই দিকে নাই। কিন্তু এইখানে কিন্তু ঘ্রাণ আছে, এখানে ঘ্রাণের ঘনত্বটা বেশি, তার মানে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কি করলো বলতো দেখি? এই গ্যাসীয় পদার্থটা ছড়িয়ে পড়লো। ঘ্রাণটা তো গ্যাস, তার মানে কি হলো? কোনো একটা গ্যাসীয় পদার্থ বা যে কোনো কিছুই হতে পারে, সেটা তরল কঠিন, একটা গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের ঘনমাত্রার স্থানে তোমার যদি ছড়ায় যেতে পারে, তাহলে সেটা হচ্ছে কি? ব্যাপন। এটা তো আমি গ্যাস দিয়ে একটা এক্সাম্পল দিলাম, যে ঘ্রাণটা একটা গ্যাসীয় বস্তু অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কি করছে? স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে চারদিকে কি গেছে? ছড়ায় গেছে। এখন এটা বাদ দাও, এখন আমরা চিন্তা করি হচ্ছে কঠিন একটা পদার্থ নিয়ে। কঠিন পদার্থ তোমার বইয়ে সম্ভবত এটা আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কিন্তু একটা কঠিন, ঠিক আছে, পদার্থ। ধরো চিনি বা লবণের মতো দানাদার কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ আমি কি করলাম? একটা পাত্রের ভিতরে পানি নিলাম, একটা পাত্রের ভিতরে পানি নিয়ে সেখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমি কি করলাম? দ্রবীভূত করলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবীভূত করলাম। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তখন কি হবে জানো? এখানে যাওয়ার পর একটু সময় পরে এখানে কোনো বাইরে থেকে বল দিতে হবে না, সে একা একাই এটার সাথে মিশে যাবে। একা একাই এটার সাথে মিশে গিয়ে কি করবে বলো তো দেখি? এই টোটালটাকে গোলাপি বর্ণের একটা দ্রবণ তৈরি করে দেবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা গোলাপি বর্ণের পদার্থ, কঠিন পদার্থ, সেটা কি দ্রবণটাকে গোলাপি করে দিবে। তার মানে বিষয়টা কি হলো? সে স্বতঃস্ফূর্ত। এবং এরকম তো হয় নাই, পানির এই পাশটা সাদা এই পাশটা গোলাপি, এটা কি সব দিকে সমান ভাবেই হয়েছে, তাহলে কি হবে? স্বতঃস্ফূর্ত এবং সমান ভাবে এটা কি চারদিকে ছড়াই গেছে। এবং
পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল অধিক ঘনত্ব, এটা কি কম ঘনত্বের দিকে, এখানে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাই, কম ঘনত্বের দিকে ছড়াই গেছে। বুঝতে পারছো? এ হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। প্রথমে বলছি গ্যাসীয় পদার্থেরটা, এখন বললাম কঠিন পদার্থেরটা। এখন আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে তরল পদার্থের। তোমরা জামা কাপড় যারা ধোও তারা জামা কাপড়ের নীল দাও, তাই না? সেই নীলটাকে একটা কপার সালফেট পেন্টাহাইড্রেট, যাই হোক সেটা নীলই লিখি আমি, সেই নীলটাকে একটা তরল পদার্থ। এই তরল পদার্থ যখন আমি 2-3 ফোঁটা নীল একটা পাত্রের ভিতরে দিচ্ছি, তখন কি হবে বলো তো দেখি? সেই নীলটা পড়ার সাথে সাথে যত সময় গড়াবে আস্তে 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 টোটাল পাত্রে যত পানি ছিল সেই পানিটাকে সমানভাবে একা একাই কি করবে? নীল বর্ণের করে দিবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি তরল পদার্থের ব্যাপন। তার মানে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের ব্যাপনটা আমরা দেখলাম। ঠিক আছে? এখন তোমাদের বইয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে পরীক্ষা, সেখানে হচ্ছে যে এরকম একটা নল দেওয়া আছে, হ্যাঁ, এরকম একটা নলে এখানে হচ্ছে কি করছে, একটা তুলা লাগাইছে, এখানে একটা তুলা দিছে। এই নলের তুলার ভিতরে কি করছে তারা বলো তো দেখি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই তুলার ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভিজাইছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভিতর তুলাটাকে ভিজে এখানে রাখছে। আরেকটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড কি করছে? হাইড্রোজেন ক্লোরাইডের ভিতর তুলাটা ভিজে সেই তুলাটা এখানে এনে রাখছে। রাখার পরে এখন এটাও একটা গ্যাস, এটা একটা গ্যাস, এইটার ভিতর থেকে কি হবে বলো তো দেখি? অ্যামোনিয়া গ্যাসটা বের হবে, এটার ভেতর থেকে অ্যামোনিয়া গ্যাস, আর এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাসটা আছে সেটা বের হবে। সেটা বের হওয়ার পরে দেখলো যে এটা এই দিকটাই একটু দূরে, বুঝছো, এই দিকটায় কি করছে? একটা সাদা বর্ণের ধোঁয়া, সাদা কুয়াশার মতো, এক কথায় সাদা কুয়াশার মতো কি করছে দেখা যাচ্ছে। এখন বিজ্ঞানীরা বা যে পরীক্ষাটা করছে সে চিন্তা করলো যে এটা এক পাশেই কেন হলো, এটা মাঝখানে হতে পারতো, এই পাশেও হতে পারতো, এইটার পাশাপাশি কেন হচ্ছে? এইটাও গ্যাসীয় পদার্থ, এটাও গ্যাসীয় পদার্থ, এদের তো ব্যাপন হচ্ছে, এটারও ব্যাপন হচ্ছে, এটাও ব্যাপন হচ্ছে। এই ব্যাপনটার কারণে ও একা একাই যাচ্ছে, ও একা একাই যাচ্ছে, মাঝখানে গিয়ে কি হয়েছে? ধোঁয়া বা কুয়াশা উৎপন্ন করার কথা, কিন্তু এটা এক পাশে হচ্ছে। এই চিন্তা থেকে তারা বলল তার মানে সকল গ্যাসীয় পদার্থ বা সকল কঠিন পদার্থ একই হারে বা একই রকম ভাবে ছড়ায় পড়ে না। কেউ কেউ দেখা যায় ছড়ায় পড়তে অনেক সময় লাগে, কারো কারো ছড়ায় পড়তে কম সময় লাগে, কারো কারো অনেক সময় লাগে, কারো কারো কি লাগে? কম সময় লাগে। এখন এই যে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকেই আরেকটা নতুন শব্দের উৎপন্ন হলো, সেটা হচ্ছে কি? ব্যাপন হার। এই যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ছিল তার ব্যাপন হার কি বলতো দেখি? কম। সে কি করতেছে? সময়ের সাথে সাথে কম ছড়ায় পড়তেছে, আর ও কি করে? বেশি ছড়ায় পড়ে, যার কারণে ও বেশি দূর যেতে পারে না, ও বেশি দূর এসে এখানে করছে। বিষয়টা আরো সিম্পলি করে দিই, ধরো তোমার দুই বন্ধু, তুমি না, তোমার দুই বন্ধু, একজন হচ্ছে একটু স্বাস্থ্যবান মোটাসোটা, আরেকজন হচ্ছে কাবু। এদের দুজনের প্রতিযোগিতা শুরু করে দিলা, দৌড় প্রতিযোগিতা। কে ফার্স্ট হবে বলো তো দেখি? স্বাভাবিকভাবে আমরা কল্পনা করতে পারি কি যে ওজন কম, যে কাবু, সে ফার্স্ট হবে আর মোটা জন লিড করবে। তো এই দুইটা বা যে কোনো দুইটা পদার্থের ভিতরে যার ভর কম, যার ওয়েট কম, সেটা হচ্ছে কি বেশি দৌড়াইতে পারবে, আর যার ওয়েট বেশি সে কি করবে? কম দৌড়াবে। তাহলে এই দুইটার আমরা কি করব? ওয়েট বের করব। এইটা এবং এটার আমরা কি বের করি? ওয়েট বের করি। দেখো এইটার ওয়েট যদি বের করো, এটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারে? থার্ড চ্যাপ্টারে আবার করতে হবে। তো এখানে আমি অত ব্যাখ্যা করলাম না, থার্ড চ্যাপ্টার নিয়ে যে ভিডিও দিব সেখানে ব্যাখ্যা করবো। এটার ওয়েট যদি বের করো, আণবিক ভর বের করো, তাহলে সেটা হবে 66.5। আর এইটার যদি বের করো তাহলে এখানে হবে হচ্ছে 14, 4, 18, 18 আর হচ্ছে 16, 34, 35, এটা হবে কত? 35। ঠিক আছে, এটা হচ্ছে 36, এটা হচ্ছে কি 35। তো এটার ভর কি একটু বেশি, এটার ভর কম, তাহলে যার ভর কম সে কি করছে? বেশি দৌড়াইছে।
যার ভর কম সে বেশি দৌড়াইছে, ও বেশি দূর চলে আসছে, আর ওর ভর বেশি ও কম দৌড়াইছে, যার কারণে এইখানে ওর কাছাকাছি জায়গায় এসে কি হয়েছে, সাদা কুয়াশার মতো তৈরি হয়েছে। বুঝতে পারছো? সাদা কুয়াশার মতো তৈরি হয়েছে। এই ছিল হচ্ছে তোমার ব্যাপন এবং ব্যাপন হার। তোমার যশোর বোর্ড, যশোর বোর্ড 2024 সালে এরকম একটা কোশ্চেন আসছিল। তারা যদিও এক্স ওয়াই দিছিল, আমি এক্স ওয়াই দিয়ে লিখবো না। তারা এরকম বলছিল যে অ্যামোনিয়াম সালফার ডাই অক্সাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম গ্যাস, সালফার ডাই অক্সাইড, আরেকটা ছিল হচ্ছে ইথেন, ঠিক আছে, আরেকটা ছিল ইথেন। এই তিনটার ভিতরে কার হচ্ছে ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার বেশি? তাহলে এটা সিম্পলি আমরা কি বের করব বলো তো দেখি, তিনটারই ভর বের করব। এটার ভর যদি বের করি 14 আর 3 17, এটার ভর কত 32, 32 64, এটার ভর কত 12 12 24, 24 আর 6 30, ঠিক আছে। তাহলে এই তিনটার ভিতরে সব থেকে কম ভর কার? ওর। তাহলে ও সব থেকে কাবু, ও সব থেকে পাতলা, তাহলে ও কি করবে, বেশি দৌড়াবে, তার মানে ওর ব্যাপন হারটা বেশি হবে। আর ওর হচ্ছে ভর সব থেকে বেশি, তাহলে দেখো ওর হচ্ছে ব্যাপন হারটা বেশি, আর ওর ব্যাপন হারটা কি হবে, কম হবে, কারণ কি ওর ওয়েট বেশি ভর বেশি। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপন হার। এইটা আমি কিভাবে বের করলাম ভরটা, ঠিক আছে, সেটা পরবর্তী চ্যাপ্টারে, আসলে পর্যায় সারণী না পড়ে আসলে এগুলা বোঝা যাবে না, পর্যায় সারণীটা আগে পড়ার পর তারপর আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন লাস্ট টপিক, লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, ঠিক আছে, নিঃসরণ। নিঃসরণ নিয়ে আমরা একটু কথা বলি। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, আর 2 মিনিট, জাস্ট 2 মিনিট একটু দেখো। নিঃসরণ, হ্যাঁ, নিঃসরণের ইংরেজি কি জানো? নিঃসরণের ইংরেজি হচ্ছে ইফিউশন, ওটা ছিল ডিফিউশন, এটা হচ্ছে ইফিউশন। ইফিউশন, ইফিউশন নিয়ে কথা বলি। ইফিউশনটা হচ্ছে একটা সরু ছিদ্র পথে। ইফিউশনের সংজ্ঞা দিতে গেলে সবার আগে লাগবে হচ্ছে কি বলতো দেখি, সরু ছিদ্রপথ। সরু ছিদ্রপথ, সরু ছিদ্রপথে অধিক চাপ থেকে, অধিক চাপের কারণে কম চাপের দিকে, কম চাপের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়া। সরু ছিদ্রপথে, সরু ছিদ্রপথে কোনো একটা গ্যাসীয় পদার্থ, এটা কিন্তু ব্যাপন যেরকম কঠিন তরল গ্যাস তিনটারই হইতো, কিন্তু নিঃসরণের কিন্তু জাস্ট শুধু গ্যাসীয় পদার্থ, নিঃসরণটা জাস্ট শুধু কি গ্যাসের ক্ষেত্রে সংজ্ঞায়িত। তার মানে সরু ছিদ্রপথে কোনো একটা গ্যাস অধিক চাপ থেকে কম চাপের দিকে সজোরে বেরোয় আসার প্রক্রিয়া, অনেক জোরে, ঠিক আছে, সজোরে বেরোয় আসার প্রক্রিয়া হচ্ছে নিঃসরণ। একটু এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই। ধরো ওই যে যে স্প্রেটা, বডি স্প্রে যখন নাও তখন সেখানে কি করতে হয়, প্রেসার দিয়ে ওইটার ভিতরে গ্যাস থাকে, সেই গ্যাসটা বাইরে বের করি আমরা। দেখো ওই বোতলের ভিতরে গ্যাসে কিন্তু প্রচুর প্রেসার থাকে, ওই অধিক প্রেসার থেকে বাইরে কিন্তু গ্যাসের অত প্রেসার নাই, ওই অধিক প্রেসার থেকে কম প্রেসারের দিকে, অল্প চাপের দিকে তোমার কি হচ্ছে, গ্যাসটা সরু একটা ছিদ্র পথ থেকে অনেক জোরে বেরোয় আসতেছে, এই প্রক্রিয়াটা হচ্ছে কি নিঃসরণ। এই প্রক্রিয়াটা কি নিঃসরণ। তোমার বইয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে একটা বেলুন, একটা বেলুনে ফুলানোর পর সে বেলুনের উপর একটা টেপ লাগে, টেপ না লাগালে আসলে সুই দিয়ে টানা করলে সেটা একদম ঠাস করে ফুটে যাবে। এর জন্য ওটার উপর একটা টেপ লাগানোর পর সেটা সুই দিয়ে যদি আস্তে করে ছিদ্র করে দাও, তাহলে ওই বেলুনের ভিতরে বাতাসের বায়ুর হচ্ছে তোমার কি অনেক চাপ ছিল, সেই অধিক চাপ থেকে ওই সরু ছিদ্র পথে কি করবে, ওই গ্যাসটা কি করবে অনেক জোরে কম চাপের বায়ুমণ্ডলে কি আসবে, বের হয়ে আসবে। এই প্রক্রিয়াটাও কি নিঃসরণ প্রক্রিয়া। তার মানে নিঃসরণের সংজ্ঞা কি দিবা, সরু ছিদ্র পথে কোন একটা গ্যাসীয় পদার্থের অধিক চাপের স্থান থেকে কম চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াই হচ্ছে নিঃসরণ। আশা করি বুঝতে পারছো। এই ছিল এই অধ্যায়ের টোটাল বিষয়। আশা করি এই অধ্যায়টা খুব ভালো মতো তোমরা বুঝতে পারছো। যারা নতুন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর জন্য, জানি না কতটুকু পারছি। যদি আমার এই ভিডিও দেখে তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং
তুমি আমার কথার মধ্যে থেকে কোন টপিকটা বুঝতে পারো নাই সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার কমেন্টে রিপ্লাই করার জন্য, সলভ করে দেওয়ার জন্য। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। খোদা হাফেজ।